আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সরি কাশি দিয়ে শুরু করলাম। ভিডিও আর কাটবো না, ভিডিও চলতে থাকুক। আজকে কিছু এক্সট্রা কথাবার্তা বলার জন্য ভিডিও করব। মেবি রিভিউ হবে না আজকে, বাট কিছু স্টোরি শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আপনারা মাঝে মাঝে কিছু কোয়েশ্চেন করেন, চ্যানেলে কোয়েশ্চেন করেন, গ্রুপে কোয়েশ্চেন করেন, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন দেখি। প্রশ্ন দেখার সাথে সাথে আমার কিছু আইডিয়া হয় মানুষ আসলে কী চিন্তা করতেছে, পারফিউম নিয়ে কী ভাবে, এবং মানুষ পারফিউম নিয়ে কার কী পছন্দ, কে কী ইউজ করছে। আমি বিভিন্ন মানুষকে স্টাডি করি এবং আমার কাছে মনে হয় যে পারফিউম গেমটা খুব ইন্টারেস্টিং একটা গেম। তো এই কথাগুলো মাঝে মাঝে একটা জেলের মতো কাজ করে, যে ধর আমি ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো আসলে আমার মানে চ্যানেলটা মনিটাইজ হয়েছে, ফানি থিং ইজ বাংলা চ্যানেল মনিটাইজ হয়েছে, বাট কোনো আপডেট নাই। তো আমি করে যাচ্ছি কাজ, যদি এটাও মনিটাইজ হয় তো ভালো হবে। তো আপনার দোয়া থাকলে আমি আশা করি আরও আগে যেতে পারবো। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে মানে হার্ডওয়ার্কের কোনো অপশান নাই, হার্ডওয়ার্ক ছাড়া কোনো অপশান নাই, এটার কোনো অল্টারনেটিভ নাই। তো যে কোনো ফিল্ডে আপনি কাজ করেন, আমি মনে করি যে আপনি যদি মনে করেন যে একদিন দুই দিন শর্টকাট লটারি পেয়ে যাওয়ার মতো, একদিন কেউ বড় লোকের বস এসে আমাকে বলবে যে বাবা তুমি আসো আমার অফিসে বসো, এই আমার মেয়ে বিয়ে করে নাও আর তুমি আমার অফিস দেখো কালকে থেকে, এগুলো ওই ভাই ওই হিন্দি সিনেমাতে হয়। এগুলো বাংলাদেশের মানে রিয়েলিটি খুব ডিফিকাল্ট, ওয়ার্ল্ডের রিয়েলিটি খুব ডিফিকাল্ট। আশায় আশায় বসে থাকা হচ্ছে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আপনার একটা ইচ্ছা থাকতে হবে, কয়েকটা জিনিসের কম্বিনেশন থাকতে হবে। একটা হচ্ছে ইচ্ছা, একটা হচ্ছে বিশ্বাস উপরওয়ালার উপরে, আর একটা হচ্ছে আপনার হার্ডওয়ার্ক। কঠিন কাজ করতে হবে। আপনি যদি মানে দিনের পর দিন কাজ করে যান, আপনি স্ট্রাগল করে যান, মাসে 30 দিন কাজ করেন, এবং আপনি বিশ্বাস করেন যে কিছু একটা সময় ভালো কিছু হবে, ইনশাল্লাহ একদিন সাকসেস আসবে। সাকসেসটার বিভিন্ন রূপ থাকে, যে পৃথিবীর সাফল্য বা সফলতা, কিংবা পরকালে আপনি হয়তো কিছু ভালো জিনিস নিয়ে যেতে পারবেন, মানুষের দোয়া, এগুলো হচ্ছে বেসিক্যালি আর্নিং। তো জীবনটা হচ্ছে কি মোস্টলি আমি যে চিন্তা করি যে একটা ব্যালেন্স করে চলার একটা বিষয়, যে যেই ফিল্ডে আপনি থাকেন যে কোনো কিছুতে অতিরিক্ত কিছু ভালো না, বাড়াবাড়ি কিছু ভালো না। মানে আপনি অতিরিক্ত খাওয়া দাওয়া করলে যেমন শরীরের জন্য খারাপ, অতিরিক্ত ঘুম শরীরের জন্য খারাপ, অতিরিক্ত কাজের প্রতি আপনার যে নেশা, হ্যাঁ টাকা বাড়ানোর নেশা, এগুলো খারাপ। বাট একই সঙ্গে আবার অন্যদিকে চিন্তা করলে যে ভাই টাকা জীবনে কিছুই না, তারপর হচ্ছে আমি ঘুমাবো না, ঘুমার দরকার কি, ঘুম না ঘুমালে তো হয়। আমি মানুষকে নিয়ে হাসাহাসি করবো, আমি একটা বিষয়ে খুব কট্টরপন্থী, আমি ধর্ম বিষয়ে খুব কট্টরপন্থী। অন্য ধর্মের প্রতি আমার কোনো ভালোবাসা বা শ্রদ্ধা নাই। আমি যারা গান বাজনা করে তাদের গালাগালি করি, আবার যারা গান বাজনা করে তারা ভাবে যে যারা মোল্লা, অন্যরা যারা নামাজ টামাজ করে তারা মোল্লা। তো এই যে মানে তীব্র টাইপের যে এক্সট্রিম চিন্তাভাবনা, এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়ার্ল্ডে মারামারি এবং অশান্তির কারণ। আমি যেটা বলতে চাই যে পারফিউম গেমে আবার ফেরত যাই। পারফিউম গেমটা একটা খুব ইন্টারেস্টিং গেম। পারফিউম গেম যখন আমি শুরু করি, আমি একটু বড় স্টোরি বলি। পারফিউম গেম আমার জন্য কীভাবে শুরু হয়েছিল, সবারই একটা স্টার্টিং পয়েন্ট থাকে, যে আমি ছোটবেলায় দেখতাম যে আমার বাবা পারফিউম ইউজ করতো, এরকম বলে না অনেকে, যে আমার আব্বা ইউজ করতো, তাকে দেখা দেখি আমিও পারফিউম গেম পাইছি, বা আমার মধ্যে এটা একটা মানে ইম্প্যাক্ট ফেলছে। আমার ছোটবেলায় আমার নিজের আব্বা, আমার আব্বা রাশিয়াতে পিএইচডি করে, তো ওখান থেকে আসার সময় বোধহয় সে একটা ওল্ড স্পাইসের ওই যে আফটার শেফ থাকে না, যে 80 বোধহয় 82-83 দিকে আমার দেশে ফেরত চলে আসি। আমি 2 বছর ছিলাম যখন আমি দেশে ফেরত আসি। তো আমার এখনো মনে আছে, একদম পিচ্ছি গেলাম, অনেক কিছু মনে আছে ছোটবেলার, যেটা আমার মানে আসলে মনে থাকার কথা না, বাট আমার অনেক জিনিস মনেও থাকে না। বাট ছোটবেলায় যখন আমি 80s এর কিডস, তো 80s যখন পড়েছি, 85-86 এর দিকে কিছু তো বুঝি। তো আমি সবসময় দেখতাম বাসার আব্বার ওই মানে যেখানে শেভিং টেভিং করতো, বা ধরেন ওই যে দাঁত টাত মাজতো, বা তার একটা শেলফ ছিল যেখানে আপনার শেভিং ফোম বা শেভিং ক্রিম আগে ইউজ করতো। তারপর হচ্ছে আপনার ওই যে থাকে না যে গ্রুমিং, তারপর হচ্ছে রেজারটা কিংবা আফটার শেভ। তো সে আফটার শেভ ইউজ করতো, পারফিউম ইউজ করতো না। সো ওই শেভ করার পরে যখন মানে ও স্পাইসটা লাগাই যেত, তখন ম্যাসকুলিন স্মেল আসতো, ফ্রেশ। আমার কাছে জাস্ট ওই স্মেলটাই সবসময় মতো স্ট্যান্ডার্ড একটা স্মেল। আমি সবসময় ছোটবেলা থেকে ওই টাইপের পারফিউম আমার ভালো লাগে, যে একটু স্ট্রঙ্গার ম্যাসকুলিন পারফিউম। যেমন আমার কাছে যেমন সিকে অবসেশন খুব ভালো লাগে, স্পাইসি পারফিউম, আজারো পুরম, পাকোরাবান পুরম, তাই না, হ্যাঁ পাকোরাবান পুরম। তো এগুলো হচ্ছে আমার স্টার্টিং এরিয়া। বাট আমি যখন একটু বড় হই, তখন আমার কাছে এই বডি স্প্রে আমার ইউজ করা হতো অনেক। যেমন বডি স্প্রে একটা ব্র্যান্ড ছিল, নামটা ঠিক জানি না কেমনে স্পেল করে, লাল রঙের একটা ক্যান ছিল, স্পেলডিং আর স্পলিং, আই ডোন্ট নো, এটা বাস্কেটবলের কোন কোম্পানির মেবি প্রোডাক্ট অর সামথিং, স্পোর্টি। এটা আমি অনেক ইউজ করছি, ফলো মি মালয়েশিয়া ইউজ করছি, তারপর নিভিয়া ইউজ করছি। এগুলো হচ্ছে যে ডিওডোরেন্ট স্প্রে যাই বলেন। এরপরে আস্তে আস্তে গিয়ে মেবি আরও কিছু পারফিউম ছিল, আমার ঠিক নামগুলো সব মনে নেই। বাট আমি যখন ফার্স্ট পারফিউম কিনি সেটা ছিল সিকে ওয়ান, নিজের টাকা জমায় কিনছিলাম। ডানি ডিজায়ার রেড। এরপরে কিনছিলাম, গিফট পাইছিলাম লাকস পুরম, আরেকটা ছিল লাকস্ট স্টাইলিং প্লে। তো এই পারফিউম অনেক পারফিউমে ছিল আমার, জান বস বটল ছিল আমার সবচেয়ে ফার্স্ট ভালোবাসা পারফিউমের প্রতি। তো পারফিউম গেমটা আসলে মানে যে কোনো গেমই একটা স্টার্টিং পয়েন্ট থাকে, এবং স্টার্টিং পয়েন্টের
স্টার্টিং পয়েন্টেই কিন্তু কেউ বিশাল কালেক্টর হয়ে যায় না, বিশাল নলেজেবল কিছু হয়ে যায় না। তো ধরেন আমার অনেকগুলো পরিচয় আছে। একটা পরিচয় হচ্ছে আমি পারফিউম কালেক্ট করি, একটা পরিচয় হচ্ছে আমি পারফিউম রিভিউ করি, একটা হচ্ছে আমি গ্রুপ রান করি বাংলাদেশে, ফ্রেগ্রেন্স গ্রুপ, যেগুলো হচ্ছে হবি গ্রুপ, প্যাশন গ্রুপ, ডিক্যান গ্রুপ আছে আমার। বাকি সাথে আমি মানে এই যে বাংলা ইংরেজি দুটাতে রিভিউ করি। তো পারফিউমটা হচ্ছে ওভারঅল একটা কাজের মতো আমার জায়গা, আমি বাসায় বসে কাজ করি। এটা হচ্ছে ওয়ার্কিং ফ্রম হোম, এই জন্য আপনারা আমাকে সবসময় অনলাইনে দেখেন, প্রত্যেকদিনই ভিডিও পান। আমি কোনো অফিস জব করি না, আমার অফিস জব ছিল অনেক আগে, অফিস জব করছি, এনজিওতে চাকরি করছি, আমার বিজনেস করছি, রেস্টুরেন্ট বিজনেস ছিল তো মালয়েশিয়া থাকার সময়। তো আমি ওগুলো এখন আর মেবি এখানে কন্টিনিউ করতে পারবো না, বিকজ বাংলাদেশের পার্সপেক্টিভে বিজনেস একটা জিনিস খুব ডিফিকাল্ট, চাকরি তো আরও বেশি চ্যালেঞ্জিং। আমি জানি সবাই খুব স্ট্রাগল করেন, ফ্যামিলি নিয়ে স্ট্রাগল করেন, চাকরি নিয়ে, ডেইলি দৈনন্দিন জীবন নিয়ে। এই সব কিছুর মধ্যে পারফিউম গেম একটা খুব লাক্সারিয়াস একটা হবি। যেমন ছোটবেলায় আমাদের হবি ছিল কয়েন জমানো, স্ট্যাম্প জমানো, হ্যাঁ, মনোপলি খেলা, বই পড়া, ক্যাসেট জমানো, গান শোনা। এখন এই ট্রেন্ডগুলো চেঞ্জ হয়ে অনেকটা হয়ে গেছে, মানে আমি বলবো যে এখন একটা মানে বিশাল একটা মানে প্যাশনের জায়গা হয়েছে পারফিউম। এখন যারা ছোট ছোট বাচ্চা বাচ্চা আছে স্কুলে, তারাও ভাই পারফিউম চেনে, তারা পারফিউম কেনে। এবং মানুষজন আগে ধরেন 1 বছরে একটা পারফিউম কিনতো, অথবা 2-3 বছর পর শেষ হয়ে লাইফটা কিনতো। এখন মানুষ আপনারা দেখেন যে মানে চেঞ্জটা কোথায়। এখন আমাদের এক একটা মাসে আমি এমনকি অনেককে চিনি যারা 200-300-400 পারফিউম কেনেন, এবং এটা পুরোপুরি হচ্ছে একটা নেশার মতো। নেশার একটা খারাপ অর্থে বলি, খারাপভাবে বলি নেশা। নেশাটা কেন, যে আপনি এই জিনিসটা থেকে একটাই যখন ঢুকবেন, আপনার কোনো শেষ নেই। আপনার মনে হবে যে এইটাই শেষ পারফিউম, নেক্সট যেটা কিনবো এটা কিনলে তো আমার একদম সফর শেষ, আমার সব ড্রিম একদম মানে ফুলফিল হয়ে গেল, এরকম কিছু না। আপনি কোনো না কোনোভাবে একটা পারফিউম খুঁজে পাবেন যেটা আপনার ইন্টারেস্টিং মনে হবে। তখন আপনার দেখা গেলো যে কিনতে কিনতে হাতে টাকা শেষ, তারপর পারফিউম বেচে আরও পারফিউম কিনতেছেন, রাইট? তো আমি যেটা বলতেছিলাম, আমি যখন শুরু করি, আমার স্টোরিগুলো শেয়ার করি। আমার পারফিউম আমি 2014-তে একদিন 14 কি 12-র দিকে আমি একবার প্রথমবার মালয়েশিয়া থেকে ইংল্যান্ড যাই। সেটা ছিল মোস্ট প্রবাবলি লন্ডনে আমার বোন ছিল, ভিজিট করতে যাই। তখন আমি কিছু পারফিউম শপ ভিজিট করে অনেকগুলো পারফিউম দেখি। পারফিউম কি জন বারবেটোস কিনছিলাম ওই সময়, মেবি CK1 শপ কিনছি, আমার ঠিক মনে নাই। তো যে পারফিউমগুলো দেখছি বা কিনছি, ওগুলো আমার ফার্স্ট মানে আগ্রহ বাড়ায়। তখন আমি একদিন ভাত খাইতে বসছি ওই লন্ডনে থাকার সময়। তো রিভিউতে একটা রিভিউ আসছে, মানে চ্যানেল সাজেশন একটা রিভিউ আসছে ফোনে। সেটা হচ্ছে যে রোবজোইড ও একটা ভিডিও করছে পারফিউম রিভিউ, হিউগো বস বটল। আর এটা ছিল জেরেমির রিভিউ। আর এরপর আস্তে আস্তে দেখা যায় স্টিভেন, যারা বড় বড় রিভিউর। তা আমার দেখে অবাক লাগছে, হিউগো বস বটলটা আমি অনেক বছর ইউজ করছি, এটা আবার রিভিউ করার কি আছে? এটা আমি আগেও শেয়ার করছি আপনাদের সাথে। তো আমি না দেখতে বসছি, কি বলে দেখি, বেটা কি বলে। চশমা পড়া ছিল মার্ক তখন, খুবই মানে হ্যাপেনিং রিভিউয়ার, এবং সে ওই সময় মানে সবচেয়ে পপুলার রিভিউয়ারদের একজন। ওই শুরু করছে ফ্রেগনেন্স গেম। তো ফর্চুনেটলি পরে ওর সঙ্গে আমার অনেক ভালো পরিচয় হয়, এবং মানে আমরা সবসময় টাচে থাকতাম একসময়, এখন আর হয় না। বাট আমার ফ্রেন্ড হলো চ্যাড, মেইন ফ্রেগনেন্স কমিউনিটিতে আমাকে যে লাইমলাইট আনছে, ওর নাম ছিল চ্যাড, এ জেন্টলম্যানস জার্নি। আমি একটা কোলাব ভিডিওতে পার্ট নিয়েছিলাম, সেটা হচ্ছে 2016-তে, জাস্ট দেশে আসার আগে। ওই সময় আমি গেন্ডি হাইল্যান্ডস থেকে মালয়েশিয়ার একটা ভিডিও করি, যে টপ 3 উই হলিডে ফ্রেগনেন্স বা কিছু এরকম কিছু মনে নাই। ওইটাতে কোলাবে অংশ নেওয়ার পর থেকে আমার চ্যানেল মোটামুটি 100 থেকে 150-200 এরকম শুরু হয়। এবং আমি একটা সময় পরে যখন রিভিউ শুরু করি, আমার রিভিউ আসলে মানে আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করতাম। আমি অনেক হার্ড ওয়ার্ক করছি। ওয়ার্কগুলোর মধ্যে একটা হচ্ছে ডেইলি রিভিউ করা। এটা আপনার প্রচুর প্যাশন লাগবে, ইচ্ছা লাগবে, ইচ্ছা শক্তিটা খুব ইম্পর্টেন্ট। আপনার যদি ইচ্ছা থাকে যে আমি প্যাশনেটভাবে কাজ করবো, আপনি একদিন দুদিন করে যদি দমে যান, আপনি এটা ফিউচারে কিছু হবে না, এটা জাস্ট ওয়েস্ট অফ টাইম অর মানি। তো আমি ওই রিভিউ দেখার পরে, সরি যেখানে বলতেছিলাম আগে শেষ করে নিই, আমি খুব মজা পাই, এবং একটা পর রিভিউ দেখতে নেশার মতো লেগে যায়। আমি এত রিভিউ দেখছি, এত রিভিউ এতবার দেখছি, যে জেরেমি কিছু রিভিউ আমি অনেকবার দেখছি। তো আমার মালয়েশিয়া ফিরে মনে হলো যে 2014-15 দিকে আমি ভালো করে কালেক্ট করা শুরু করলো, এবং 16-তে আমি ফার্স্ট রিভিউ দিই। আমার মনে হয়েছে যে সাহস করে একটা ভিডিও করি। ভিডিও করতে অনেক সাহস লাগে, ক্যামেরা ফেস করতে অনেক সাহস লাগে, এবং ইংরেজিতে করাও অত সহজ না। তখন আমি শুরু করি, তখন আমি মানে মানুষ আমাকে হাসাহাসি করতো বা বলতো যে এই তুই তো এই ভুল করতেছস, ওই ভুল করতেছস। মানে নতুন থাকলে ভাই সবাই আক্রমণ করে। আপনি যখন একটা মানে জিনিসে নতুন নতুন স্টার্ট করবেন, অনেক সময় অনেকে এনকারেজমেন্ট দিবে, বা অনেকে দেখা যাবে যে হাসাহাসি করতেছে। আমি একবার মার্কের গ্রুপে একটা ভিডিও দিছিলাম। ভিডিও দেওয়ার পরে আমাকে ওখানে বলছে যে হা হা হোয়াট ইউ নো অ্যাবাউট পারফিউমস, মানে আমাকে গায়ের রঙের জন্য মেবি আমাকে বলছে তুমি মানে এই অঞ্চল থেকে তুমি কি জানো পারফিউম, এরকম কিছু। এবং হাসাহাসি করবো, গ্রুপ থেকে বের হয়ে চলে আসছিলাম আমি। এরপর আমি স্টিভেনের গ্রুপে সবসময় শেয়ার করতাম, ওই গ্রুপটা খুব ভালো। ওখান থেকে আবার আমার বাংলাদেশি মেম্বারদের সঙ্গে পরিচয় হয়, সৈকত ভাই, সাফি ভাই যিনি আমাদের গ্রুপের অ্যাডমিন। তো এরকম আমি 4-5 জন দেশের মেম্বারদের সঙ্গে পরিচয়, দেশে যখন আসি একটা মিট আপ হয়, এবং আমি
একটা কমিউনিটি ফর্ম করি, গ্রুপ খুলি, আস্তে আস্তে ইভলিউশন হয়েছে। তো যখন রিভিউগুলো শুরু করলাম তখন আমি প্রত্যেকটা গ্রুপে 3-4টা গ্রুপে আমি শেয়ার করতাম। মালয়েশিয়ার পারফিউম গ্রুপ, তারপর হচ্ছে ফিলিপিনো ফ্রেগরেন্স গ্রুপ, ইন্ডিয়াতে, বাংলাদেশে 1-2 গ্রুপ ছিল, বাট মানে আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো গ্রুপে আমি শেয়ার করে আমার মানে চ্যানেলের হয়েছে। আমি নিজেই চ্যানেলটাকে বাড়াইছি নিজের গ্রুপের থ্রুতে, নিজে মানুষ অ্যাড হয়েছে আমার রিভিউ দেখে। তো আমি 1-2টা করে পারফিউম কালেক্ট করা শুরু করি, এবং একটা পারফিউম মালয়েশিয়া আপনারা জানেন, বাইরের দেশে যারা গেছেন, ডিউটি ফ্রি বলে একটা বিষয় আছে না, যে এয়ারপোর্টে গেলে মনে ডিউটি ফ্রি মানে কি ও চিপে পাওয়া যাবে। ডিউটি ফ্রি বাংলাদেশের ডাবল দাম। হ্যাঁ, আপনি অস্ট্রেলিয়া যান, ব্রুনাই যান, সিঙ্গাপুর যান, পারফিউমের দাম ইনসেনলি এক্সপেন্সিভ। দুবাইতে যান, আনলেস আপনি যদি কোনো চেনা মানে ওয়েবসাইট থেকে কেনেন বা ডিসকাউন্টের সব থেকে ডিফারেন্ট স্টোরি। বাট প্রত্যেকটা পারফিউম আমার এক সপ্তাহ জমায় আমি যাইতে আমার নেশা ছিল। আমি রেস্টুরেন্টে সেল যা আসতো, এই টাকাটা আমি জমায় যতটুকু আমার বাজার করার জন্য লাগবে এতটুকু রেখে, বাকি যেটা আমার প্রফিট ওটা আমি গিয়ে সপ্তাহের শেষে গিয়ে সুরিয়া কেএলসিসি বলেন, সোগো বলেন, জাস্কো বলেন, মানে এওয়ান বিগ, তারপর হচ্ছে মেগা মল, সানওয়ে পুত্রা মল, বিভিন্ন জায়গায় আমি গিফটও পাইতাম। আমাকে যখনই কেউ কিছু দিত গিফটের জন্য, ধরেন টাকা দিচ্ছে বা একটা কুপন কোড দিচ্ছে, কিংবা বলছে তুমি কি চাও, আমি বলতাম পারফিউম চাই। তো আমি ওই জেরেমির লিস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে যতগুলো পারফিউম সাজেস্ট করতো প্রত্যেকদিন, অ্যাকুয়ামারা, ডিলান ব্লু, ল্যানুইডেলম, একটা পারফিউমের জন্য যা করছি আনবিলিভেবল। আমি বারবারি লন্ডনে আমার রিভিউ দেখেন, ওটাতে আমি একটা স্টোরি বলছি, আমি কতদূর ড্রাইভ করে গেছি পাগলের মতো, দোকান বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে আমি ঢুকে পারফিউমটা কিনছি। তারপর আমি আমার একটা মোবাইল ফোন বেচে দিয়ে বারবারি ব্রিট রিদম কিনছিলাম। তো এগুলো আসলে অনেক স্যাক্রিফাইসের বিষয়। আমি জানি আমার কোনো সেভিংস নাই। হ্যাঁ, আর অনেকে বলেন যে আপনি এত পারফিউম না কিনে সেভ করা উচিত আপনার। আমি পারি না ভাই, আমি পারি না। কেন? আমি এই কাজটার প্রতি নেশা ধরে গেছে। এখন এটা হইতে পারে মেবি বিজনেসের কারণে, যে একটা অ্যাসপেক্ট আছে, আমি এতদিন ধরে কাজ করছি, ইউটিউবে আমার একটা আর্নিং আছে, আমি ইউটিউবে কাজ করি, ইউটিউবে প্রফেশনাল কাজ করি, ওইটার জন্য একটা মানে ভিউয়ের জন্য হতে পারে, কিংবা আমার পেজে হয়তো দিলে হয়তো মানুষজন আমার কাজ দেখে আরও মানে কমিউনিটি আরও গ্রো করবে, আমার ডিক্যান পেজে হয়তো সেল হবে। সব মিলে আমি চেষ্টা করি যে মানে কাজ যত বেশি করা যায়। আইডিয়ালি স্পিকিং, প্র্যাকটিক্যালি স্পিকিং, আপনার একটা ফর্মেটে থাকতে হবে, যে ফর্মেটটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল ফর্মেট, যে আমি এত টাকা স্পেন্ড করবো, এটা থেকে দেখি আমার রিটার্ন কেমন আসে, রিটার্ন না আসলে ওই কাজে আমি ইনভেস্ট তেমন করবো না, কমাই দিব, এবং আমি আরও প্র্যাকটিক্যালি কাজ করবো। এটা আমি করে উঠতে পারি না, আমার কাজের নেচার, আমি নিজে খুব আনপ্রেডিক্টেবল, আমি কী যে করে আমি নিজেও জানি না। তো অনেকে এরকম আছেন যারা কালেক্ট করেন, আজকে ভাবছেন যে আজকে মাসের 20 তারিখ, এই মাসে আর কিনবো না, এবং দেখা যায় পরদিন গিয়ে আবার নতুন কিছু দেখলেন দোকানে, কিনে চলে আসলেন। ইউ নেভার নো। তো পারফিউম জিনিসটা খুবই এক্সপেন্সিভ একটা হবি, এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। অনেকে ভাবেন যে এটা খুব ইজি, যে আমি যা ইচ্ছে কিনে ফেলবো, 2000 টাকা দিয়ে আমি আরমানি অ্যাকোয়ারিজিও কিনে ফেলবো। এটা আমি আপনাদেরকে অনেক মানে সাবধান করছি। নকল তো নকলই ভাই। অনেকে লেখেন গ্রুপের মধ্যে ভাই, যে আমার একটা পোস্টে লিখছিলেন বা কেউ লিখছিলেন একটা ভিডিওতে, যে একজন লিখছেন যে ভাই আমি একটা পারফিউম কিনছি, এই পারফিউমটা মোস্ট প্রবলি আমার আব্বা এনে দিচ্ছে বা সামথিং বিদেশ থেকে, বাট মনে হয় নকল। তো আমি বলছিলাম এটা ফেক, বাট অনেকে লিখছেন ভাই মানুষের আজে বাজে কথায় কিছু মাথায় নিয়েন না, নকল ইজ তো কি আছে, সেন্টিমেন্টের বিষয়, এটা ইউজ করেন, এনজয় করেন। ডেফিনেটলি ওনারা রাইট, বাট একই সঙ্গে আপনাকে যদি সারা জীবন আপনি একটা ভ্রান্তির মধ্যে থাকেন, যে আপনি আজীবন মনে করছেন অ্যাকোয়ারিজিও ইউজ করে গেছেন আপনার লাইফে, আপনি মনে করতেছেন, আমি আপনাদের বলি এটা আমার পার্সোনাল থট, এটা হচ্ছে অ্যাকোয়ারিজিও অরিজিনাল যেটা, এটার দাম 8,000 সামথিং টাকার উপরে, বা 10,000 সামথিং টাকার উপরে 100 ml এর দাম। এটা 200 ml, এটা 300 ml হয়, আরও বেশি হয়। এই পারফিউমটা আমি শুরু দিয়ে কালেকশন করার সময় কিনতে পারি নাই, কারণ এটা অনেক দাম ছিল, এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে 10,000 টাকার উপর দিয়ে এরকম একটা পারফিউম কেনা মানে এটা লংজিভিটি ওরকম আহামরি কিছু না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই পারফিউমটা আমি কেন কিনবো। আমি ব্লু ডে শ্যানেল কিনছি, ডিওর ইন্টেন্স, আরও হাইপগুলো কিনছিলাম। একটা সময় আমি কিনছি, আমার আলহামদুলিল্লাহ যখন বাংলাদেশে আসি তখন আমার কালেকশন বাড়াই, পেজ করি, তখন আমার কাজের জন্য সুবিধা হয়েছে, বাংলাদেশের পারফিউমের দাম একটু কম। কিন্তু একদিনে কিছু হয় নাই। আমার ইউটিউবের মনিটাইজেশন আসছে 6 বছর কাজ করার পরে। আমি এখন 2 বছর 3 বছর হয়েছে মেবি ইউটিউবে এখন পার্টনার প্রোগ্রামে আছে। আমার এইটা সিলভার প্লে বাটন আসতে লাগছে টোটাল 8 বছর 9 বছরের কাছাকাছি। আমি 2016 থেকে 2024-এ এসে আমি সিলভার প্লে বাটন পাই, যেটা 1 লাখ সাবস্ক্রাইবার হয়। তো এই জিনিসগুলো আপনি কেন বলতেছি, যে অনেকেই যেটা মনে করেন যে খুব সহজে সবকিছু হয়ে যায়, সবকিছু মানে আমার কাছে অনেক বলে আপনার তো এত পারফিউম, কত মজায় আসছেন, কিনে ফেলেন, যা ইচ্ছে ইউজ করেন। আমি যদি মানে মজা করতে চাইতাম, আমি টাকাগুলো সেভ করে রাখতাম, টাকাগুলো দিয়ে অন্য কাজ করতাম, বিদেশে ঘুরতাম। আমি আসলে অনেকে থাকে না ট্রাভেলিংয়ের নেশা আছে, আমি ট্রাভেলিংয়ে কখনো যাই না, কারণ আমি যে ট্রাভেলিংয়ে যাই ওই টাকাটা আমার হয়তো, আমি চিন্তা করি যে পারফিউম কিনে আরও কন্টেন্ট ক্রিয়েট করতে, আমার নেশা আছে, 4,000 5,000 ভিডিও করবো, এটা তো ইজি না। হ্যাঁ, তখন আমি দেখি অনেককেই যে মানে আমাকে নিয়ে অনেক বলেন, ভালো জিনিস বলেন, ক্রিটিসাইজ করেন, আমার কোনো সমস্যা নাই। আমার একটা বিশ্বাস আছে, যে বিশ্বাস আমি কাজ করতে থাকি,
এবং আমার কাছে এনজয়মেন্ট মনে হয়। এখন এর মধ্যে অনেকের সঙ্গে মনোমালিন্য হবে, অনেকে গ্রুপ ইউজ করতে চায়, আমার নাম ইউজ করতে চায়, অনেকে আমাকে রিভিউ করাতে চায়, বাট ফ্রিতে কাজ করাতে চায়, বা কোনো মানে থাকে না যে আপনি একজন ট্যালেন্টের দাম দিতে হবে আপনাকে। আপনি যদি, আমি তো নিজেকে ট্যালেন্ট বলবো না, বাট একটা তো জায়গা আছে আমার, তাই না, যে পরিচিতির জায়গা আছে যেখানে আমাকে মানুষ দেখে ইনফ্লুয়েসড হয় দেশে বিদেশে, আমার রিভিউ দেখে বলে জয় থ্যাঙ্কস টু ইউর রেকমেন্ডেশন দেখে আমি পারফিউম কিনে আই এম ভেরি হ্যাপি। এগুলো দেখলে ভালো লাগে। এবং বিভিন্নভাবে আমি সম্মান পাইছি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফরেন ফ্রেন্ড আমাকে পারফিউম তাদের নিজস্ব লাইন পাঠাইছে দেশে, যেটা আমি মনে করি যে আমার জন্য অনেক বড় পাওয়া। এরকম অনেক পাওয়া আছে আলহামদুলিল্লাহ, এবং সম্মানের মালিক, দেওয়ার মালিক সবসময় আল্লাহ। তো যে কথাগুলো শুরুতে বলছিলাম, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নাই, এবং আপনি অনেকদিন চেষ্টা করার পর অনেকে ভাবেন যে মানে লাখ লাখ কোটি কোটি টাকা আর্ন করছে একটা মানুষ ইউটিউব থেকে। আপনারা একটু রিয়েলিস্টিক্যালি দেখেন যে মাঝে মাঝে আপনি ধরেন একটা ভিডিও করছেন, আমি একটা এক্সাম্পল দিই, আপনি যদি ইউটিউবে শর্টস করেন, আমি শর্টস রিসেন্টলি ফান করতেছি, বাট একটা শর্টসের জন্য 1000 ভিউয়ে আপনি পাবেন হচ্ছে 6 সেন্ট। হ্যাঁ, সেটা হয়তো 1000 ভিউ পার শর্ট ভিউ। হ্যাঁ, সেটা হইতে হবে সেটা। এবং তারপর যদি ভিউ থেকে খুব বেশি টাকা আর্ন করা যায় না। তো আপনারা যারা ভাবতেছেন যে এত কাজ সে কেন করে, আমি যেহেতু আগে 6 বছর ধরে কাজ করে আসছি, আমার প্রচুর ভিডিও ছিল, 3000 4000 ভিডিও ছিল, এই কারণে কম্বাইনলি ওরা অনেক অ্যাড দেয়, অ্যাডের উপর থেকে নর্মালি ইউটিউব রেভিনিউ জেনারেট হয়। তো ওখান থেকে মাঝে মাঝে ভালো আসে, মাঝে মাঝে খারাপ আসে, কীরকম আসে আমি এগুলো শেয়ার করতে চাই না। বাট আপনি এই কাজটা আসলে মানে যত আপনি আর্ন করেন তার চেয়ে বেশি আপনি স্পেন্ড করতে হবে, এটাই হচ্ছে একটা মোটামুটি প্রসেস। এবং সবসময় আমরা মাসের শেষে ব্রোক থাকি ম্যাক্সিমাম। ইউটিউব যারা রিভিউ করেন কিংবা কালেক্টর, তাই জিজ্ঞেস করবেন যারা পুরোনো কালেক্টর, ম্যাক্সিমাম সময় তারা মাসের শেষে হাত খালি থাকে, তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়। এই জিনিসটা হচ্ছে একটা নেশা এবং প্যাশন, দুইটার একটা সংমিশ্রণ। তো আপনাদেরকে আমি বলবো যে অনেকে যারা বলেন যে ভাই ওই চিপে যে কিনে ওইটা মানে কি ঠিক আছে নাকি এটা ঠিক নাই, নকল জিনিস ভাই নকলই। এটা আমি আপনাদের বলি, এটা একদম খারাপ শোনায় কথাটা, যে আমি আপনাদের ভাবতেছেন যে অপমান করার জন্য বলছি, সেটা বলতেছি না। আপনি একটা জিনিস আজীবন মনে করে গেলেন আপনি অরিজিনাল ইউজ করছেন, বা আসলে অরিজিনাল না। অরিজিনালি ভাই, আপনি যখন আইফোন একটা ধরেন গুলিস্তান থেকে কিনছেন, হ্যাঁ এক্সাম্পল, একটা আইফোন, আপনার অরিজিনাল আইফোনের দাম কত? 2 লাখের কাছাকাছি, তাই না? 1.5 লাখ তো আছে মিনিমাম। আপনি আইফোন কিনবেন, ওই আইফোন যদি সারা জীবন ইউজ করার পর একসময় আপনাকে কেউ বললো ভাই এটা তো চায়না, চায়না না মানে হচ্ছে যে ধরেন নকল, ঠিক আছে, এগুলো হচ্ছে যে মানে 2 নাম্বার আইফোন, তখন আপনার ভালো লাগবে না। আপনি যেরকম মনে করে আসছেন সেরকম আসলে আইফোন না, আপনার 20,000 টাকার আইফোন আসলে আইফোন না। তো সেটাই বলছি, অরিজিনাল আপনার যদি এক্সপিরিয়েন্স করতে হয়, সেটা আপনার অনেকদিন টাকা জমায়, ওই জিনিসটা যদি কিনতে চান, টাকা জমায় আমি বলবো 1 মাস 2 মাস 3 মাস লাগলেও অরিজিনালটা কিনবেন। আর যদি মনে হয় এটা আপনার সাধ্যের বাইরে বা এটা কিনলে আপনার অন্যান্য জিনিসের জন্য ফান থাকতেছে না, ওই পারফিউম গেম আপনার যাওয়ার দরকার নাই। এটা আমার হাম্বল সাজেশন, একদম স্ট্রেট ফরওয়ার্ড। আপনার যেটা ধরেন আপনি একটা পারফিউম অয়েল আতর লাগান, হ্যাঁ অনেকে বলেন ভাই আমি তো পারফিউম অয়েল ইউজ করি, আতর ইউজ করি, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আপনি যখন বডি স্প্রে ইউজ করবেন, আপনি যদি স্টুডেন্ট হন, আপনার তো এত টাকা পকেটে থাকে না, কারণ আপনি আর্ন করেন না। আপনি যদি বাসা থেকে মিডল ক্লাস ফ্যামিলির ছেলে হন, আপনাকে যে হাত খরচে টাকা দেওয়া হয়, সেটা আপনি ঝালমুড়ি খাবেন, একটা কোক খাবেন, বন্ধুর সঙ্গে আড্ডা দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে টাইম এনজয় করার একটা বয়স। হ্যাঁ, আপনার এখানে এত লাখ লাখ হাজার হাজার টাকা স্পেন্ড করার মতো টাকা তো আপনার, আনলেস আপনি খুব রিচ কিড, হ্যাঁ ওরকম টাকা ম্যাক্সিমাম ছেলে পেলে থাকে না। তো এটা আশাও করা যায় না, আমরা ছোটো থাকার সময় এত পারফিউম আমাদের ছিল না। তো প্রত্যেকটা লাইফে স্টেজে আপনি বিভিন্ন জিনিস পাবেন যেটা অন্যদের নাই। যেমন আপনার এখন ইয়াং, আপনি এখন যারা ইয়াং টিনেজার্স অথবা ধরেন স্কুলে পড়েন, কলেজ, জেনজি, আপনাদের এখন শরীর স্বাস্থ্য অনেক তাগড়া, আপনার অনেক হেলদি এবং আপনার অনেক এনার্জি। যেমন আমাদের এখন সেটা আর নাই। 40 বছর বয়সে আমাদের হাঁটুতে সমস্যা, বসলে উঠতে পারি না, ঘুম আসে সারাদিন, এনার্জি থাকে না। মানে আমরা এখন আগে যেমন অনেক অ্যাক্টিভ ছিলাম, ওইগুলো এখন আর নাই। বাট আলহামদুলিল্লাহ এখন মেবি একটা জায়গায় সেটেল, যেখানে হচ্ছে পারফিউম আমাদের ধরেন গেমে আমাদের পারফিউম আপনাদের চাওয়ার, অনেকে ভাবেন যে আমরা অনেক পারফিউম কিনি, হ্যাঁ কিনি, ঠিক আছে সেটা আছে, বাট সেই যে মানে বেনিফিটটা, যেমন সুগারের সমস্যা, এগুলো এখন আমাদের আছে, ডায়াবেটিস আছে, এটা আছে ওইটা আছে, যেটা আপনাদের এখন নাই। তো এক একটা সময় একটা স্পেশাল ভ্যালু থাকে, যেটা আপনাদের আছে, এটা আমাদের নাই। আপনারা মনে করেন আপনারা সেটা চান যেটা আমাদের আছে। আমরাও ভাবি যে আপনাদের সেই ইউথ যদি আমরা ফেরত পাইতাম, স্কুলের দিনগুলোতে ফেরত যেতে পারতাম, ইট উড বি বিউটিফুল। আমাদের সব তখন মানে বলতে গেলে আমাদের অনেকের পরিচিত মুখ তখন জীবিত ছিলেন। অনেকে আমাদের যেমন মানে স্টারদের কথা, আমাদের নাটক, মিউজিক, ওই সময় আমাদের যারা, এখন এখন শাফিন আহমেদ ভাই নাই, আয়ুব বাচ্চু ভাই নাই, হ্যাঁ অনেকে আছেন এরকম মারা গেছেন, খালিদ হাসান, ওনারা মারা গেছেন। তো খালিদ হাসান না, খালিদ ভাই চাইমের, তো এরকম অনেক আছেন মারা গেছেন, হুমায়ুন আহমেদ মারা গেছেন। তো এই যে ওভারঅল মানে আমাদের যে এরাটা, এটা আমরা কখন আর ফেরত পাবো না। এটা হচ্ছে রিয়ালিটি। যারা আমাদের বয়স সমসাময়িক আছেন, যারা ফ্যামিলি মেম্বার লুজ করছেন, যারা এখন ভাবেন যে, চিন্তা করে দেখেন যাদের ফ্যামিলি মেম্বার এখন আর বাবা বা মা অথবা দুইজনই এখন আর পৃথিবীতে নাই,
তারা ওই সময়টাকে মিস করেন, একই সময় যারা ছিলেন। তো যেই টাইমটায় থাকবেন এই টাইমটা এনজয় করেন। সময় আসবে, আপনি হয়তো ভাবছেন যে আপনার 1000 পারফিউম হইতে হবে কালেক্টর হওয়ার জন্য। নট নেসেসারিলি। আপনি একটা পারফিউম অনেক টাকা দিয়ে কিনেন, আপনি শখ করে কিনেন, অথবা আপনি এটা খুব চেরিশ করে ইউজ করেন। এটাই হচ্ছে একটা স্পেশালিটি, ভালোবাসাটা। এই ছাড়া বাকি জিনিস যেটা হচ্ছে কেনার প্রতিযোগিতা, কার কত কালেকশন, কার কত বেশি দামি পারফিউম আছে, এইটা আসলে কোনো পারফিউম গেমের সৌন্দর্য না। তো যেটা আপনাদের বলছিলাম যে অনেক কাঠখড় পুরাই কাজগুলো করি, যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করি তাদের যেমন একটা এক্সাম্পল দিই। আমি যখন ছাত্র ছিলাম, আমার দিদিন পরীক্ষা ছিল অনেক দূরের একটা, মানে আমার ক্যাম্পাস ছিল গোমবাকে। তো গোমবাকের কোনো একটা কারণে একটা পরীক্ষা আমাদের পড়ছিল পিজে, তেতালিং জায়াতে। সেখানে আমাদের আইআইইউএম এর একটা ম্যাট্রিকুলেশন সেন্টার ছিল যেখানে আমাদের পরীক্ষা হবে। তো আমি জানি না কি কারণে, আমার মনে নেই এক্স্যাক্টলি, বাট আমি অনেক ভোরে গিয়ে, যাতে জ্যাম আমি অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, অনেক জ্যাম হয় সকালে ওখানে, জ্যাম অ্যাভয়েড করে আমি 6টার দিকে গিয়ে বসেছিলাম ক্যাম্পাসে। আসার সময় আমি দেখছিলাম যে এক জায়গায় ওই ক্লিনাররা থাকে না, প্রচুর পাতা পড়ে আছে রাস্তায়, ময়লা ওরা ক্লিন করতেছে এবং ট্রাক আছে। তো আমি নর্মালি যখন দিনের বেলায় যাইতাম ওই রাস্তা সবসময় ক্লিন, মালয়েশিয়া সবসময় সব ক্লিন, আমাদের দেশের মতো ময়লা না। আমি চিন্তা করলাম যে ভাই এরকম রাস্তা কখনো দেখি যে এত পাতা পুতা পড়ে থাকে, রাস্তার দুই পাশে গাছ থাকার কারণে। পরে বুঝলাম এই যে ক্লিনার যারা আছেন ওনারা রাস্তাটাকে ক্লিন করেন একদম ভোরে, মানুষ দেখার আগে। ওনারা ভোরের আলো ফোটার আগে ক্লিন করে চলে যান, যেটা আমরা কখনো দেখি না। এবং এই কাজটা যখন আমি দেখছি, আমি সবসময় ওনাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করছি, দেশে হোক বিদেশে হোক। ওনাদেরকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করি, 2 টাকা হইলে 5 টাকা হইলো মালয়েশিয়াতে। এখানে আমি দেখলে হয়তো 50-100 টাকা দিয়ে ওনাদেরকে চা খাওয়ার জন্য ওনারা খুশি হয়। ওনারা যে কাজ করে খুব অল্প বেতনে কাজ করে, এবং ওনারা আমাদের শহরটাকে সুন্দর রাখে। আমরা যে ময়লা করে ফেলি সবকিছু, আমরা তো খুব ময়লা একটা মানে জাতি, যে আমরা ময়লা করতে পছন্দ করি, রাস্তা পাশে মুতবো, ঠোঙ্গা ফেলাই দিব, হ্যাঁ ওইগুলো করি। তো এই যে কথাটা এক্সাম্পল দিলাম, এই কিছু ইনভিজিবল মানুষ আছে যারা আমাদেরকে মানে শহরটাকে সুন্দর রাখে। তো আমরা কাজ করি সব ব্যাকগ্রাউন্ডে। আমি কখনো আপনার থেকে এরকম কিছু আশা করি না আপনারা আমাকে মাথায় করে রাখবেন, সম্মান করবেন। ভাই সম্মান আপনারা আমাকে করতে পারেন, নাও করতে পারেন, পছন্দ করতে পারেন, নাও করতে পারেন, আমার রিভিউ দেখতে পারেন, নাও দেখতে পারেন। এটা আমি টোটালি আমার কাজটা, আমি আমার পার্টটা করে যাচ্ছি। কিন্তু আমার যেটা মনে হয় যে আমি একটা রোল প্লে করি, যেটা হচ্ছে কমিউনিটির একটা কনস্ট্যান্ট, মানে ধরেন একটা পারফিউম আপনারা আসলে বলেন ভাই রিভিউ করেন নাই, এটা রিভিউ আছে, আমার কাছে খুব তখন মনে হয় যে আপনার জন্য রিভিউ করি। তো এইটা হচ্ছে মোস্টলি আমার ড্রাইভ। তারপর ডেফিনেটলি এটা কাজের বিষয়, ঠিক আছে, কাজ আমার আছে, বাট যতদিন ভালো লাগে আমি করে যাব। বাট আপনাদের যদি এই লাইনে কাজ করার ইচ্ছা থাকে বা সামথিং, কোনো কিছু ইজি না ভাই। আমি এখনো এসে বলতে পারি যে আমি এটা মাঝে মাঝে বলে মনে করি যে না, এটা বলার অত ফেয়ার না, যে দেশে না থেকে আমেরিকায় থাকতাম, দুবাইতে থাকতাম, আমাকে বড় বড় কোম্পানি পারফিউম পাঠাতে চায়। হ্যাঁ আমি করছি, অনেকের সাথে কাজও করছি, কিন্তু দেশে বসে থাকার কারণে হয়তো আমি পারফিউম কোম্পানি আমাকে রিচ করতে চায় না। কিন্তু একই সময় আবার চিন্তা করি যে ভাই দেশে বসে যা পাইছি এটা বিদেশে বসে পাইতাম না। ঠিক আছে, দেশে বসে এই যে আমাদের এত ভালো মেম্বারদের সঙ্গে ফ্রেন্ডস হয়েছে, এক সময় কমিউনিটি হয়েছে, ভালোবাসা পাইছি, এবং এই দেশে বসে ফেমটা পাইছি, এটা টোটালি দেশের ক্রেডিট। আমি হয়তো বাইরে থাকলে এতগুলো পারফিউম রিভিউ করতে পারতাম না, কালেক্টও করতে পারতাম না, তাই না? তো সবকিছু একটা পজিটিভ নেগেটিভ থাকে। তবে আপনাদের একটা লাস্ট স্টোরি বলে শেষ করি, সেটা হচ্ছে খুব স্যাড। পৃথিবীতে অনেক কিছু সত্যি, তার চেয়ে বেশি সত্যি সেটা হচ্ছে টাকা। টাকাটা সবচেয়ে বড় সত্যি। যার টাকা আছে মানুষ তাকেই বেশি করে টাকা দেয়, রাইট? তো কেন বলতেছি, ধরেন জেরেমি, অ্যাশটন, যারা রিভিউ আছেন, যারা মানে সাদা আর কি, ওরা যখন রিভিউ করে কার্লি ফ্রেগনেন্স, আপনারা ওদেরকে অনেক পছন্দ করেন। কেন করেন? বিকজ আপনাদের সেম যারা জাতি ওদেরকে আপনার পছন্দ না। যেমন আমরা রিভিউ করবো, ও রিভিউ অত ভালো না, তো এন্টারটেইনিং না, ঠিক আছে, এন্টারটেনমেন্ট পারপাসে ডেফিনেটলি দে আর বেটার। কিন্তু দেখা গেলো যে ওরা যে রিভিউগুলো করে সেগুলো অনেক সময় দেখা যায় যে কমার্শিয়াল কিংবা পেইড রিভিউ, এবং আপনারা হয়তো দেখে বুঝেন অথবা বুঝেন না, কিন্তু আপনারা ওই হাইপটা পান, ও সাদা চামড়া বলছে খুব ভালো। এবং এই মেন্টালিটি ওই বিদেশেও আছে, যারা ধরেন দুবাইতে থাকে, ওদেরকে দেখবেন যে কার্লি অনেকে আছে, ওরা কিন্তু বিদেশে মুভ করছে এবং ওদের ওখানে ফুললি ওদেরকে পেইড, মানে ওদের সব থাকা টাকা সব ওরা স্পন্সর করে, বটল দেয়, টাকা দেয়। কিন্তু এই সেম কাজ যদি আরেকজন মানে এশিয়ান রিভিউর করে, তাদেরকে আসলে ওরকম কোম্পানির কোনো সাপোর্ট দেয় না। এটা হচ্ছে মেন্টালিটি, এইটা কৃতদাস মেন্টালিটি আমাদের। মানে এটা অনেক সময় আছে যে আমরা মানে বুঝি না, বাট দেশে না বিদেশে ওই জিনিসটা আছে। তো আমি সবসময় আশাবাদী এরকম না যে বলবো যে মানে আমি বিদেশে গেলে খুব ভালো করবো, এটা আমার মনে হয়। বাট একই সময় মনে হয় যে মেবি আরো চ্যালেঞ্জেস থাকবে, যেটা আমার পায়ের তলা মাটি থাকবে না, আমি বিদেশি। তো বাইরে গেলেই যে আমার একটা সাকসেসফুল হয়ে যাবো এরকম কিছু না। বাট মাঝে মাঝে আমার ইচ্ছা করে বাইরে গিয়ে সেটেল করতে। সত্যি কথা, যে আমি পলিটিক্যালি বাংলাদেশে যা দেখতেছি, বাংলাদেশের মানুষের এই যে দেখেন গভর্নমেন্ট বদলাইলো, আমরা কত আশা করে বসে আছি যে সুন্দর কিছু করবে এই সরকার, সেম করাপশন, সেম মানুষের বিহেভিয়ার, আরো খারাপ। এবং পোলাপান এখন পড়ালেখা করে না, পোলাপানকে রাস্তা রাস্তা মারামারি করে, 2 দিন পর পর ঢিলাঢিলি করে, রাস্তা অবরুদ্ধ করে, মানুষকে কষ্ট দিচ্ছে। তো আপনাদের সেই অশুভ শক্তি যখন চলে গেছে, আপনারা এখন দেশ সাজান, আপনার দেশকে ভালো করেন,
তো ইয়াং যারা আছেন তারা দেখে এখন তো বুঝতে পারবেন যে এখন সবাই আস্তে আস্তে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। এটাই আমাদের জাতির সবচেয়ে বড় লজ্জাজনক জায়গা। আমরা ধর্ম নিয়ে, পলিটিক্স নিয়ে, গায়ের রং নিয়ে, অর্থনৈতিক মানে ধরেন কার কি আছে এগুলো নিয়ে আমরা বিভক্ত হয়ে যাই একজনের সঙ্গে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আপনাদের একটা কাহিনী বলি, বাইরে মালয়েশিয়াতে আমি কম্পেয়ার করি কেন, বিকজ একটা জিনিস ভালো, দুইটা দেশ দেখলে কম্পেয়ার করা যায়। আমাদের প্রচুর বাংলাদেশি ভাই বোনরা বিদেশে কাজ করেন, আপনার সৌদি প্রবাসী যাদেরকে বলে, প্রচুর মাইগ্রেন্ট ওয়ার্কার মালয়েশিয়া, যার প্রত্যেক বছর ওনারা জানেন ওখানে গেলে ওনারা প্রতারিত হবে, দালালে খপ্পরে পড়বে। ওখানে যাওয়ার সাথে সাথে ম্যাক্সিমাম লোক ওখানে ডিটেনশনে আটকায় যায়। হ্যাঁ, ওরা ইমিগ্রেশন আটকায় রাখে, ওদেরকে রোতান মারে। যদি প্রমাণিত হয় ওরা ভুয়াভাবে আসছে বা মানে ইলিগালভাবে আসছে, ওদেরকে চিকন বেতের মতো আছে যাদের মারে, পাছার মধ্যে মারে। এবারে এক একটা 2-3টা বাড়ি খেলে আপনি 2-3 মাস উঠতে পারবেন না, এত ভয়ঙ্কর। আপনি ভিডিও আছে, আপনি দেখেন ইউটিউবে, রোতান, ROTN। তো এই বাঙালিগুলোকে আমাদের বাংলাদেশি ভাইরাই ওখানে গেলে চিট করে এবং তারা টাকা মেরে দেয়। ওখানে লাইফ অনেক কষ্টের, অনেক অনেক কষ্টের। তো যেটা বলতেছি যে ভাই, বাইরের যে ওভারঅল যে অ্যাটমসফিয়ার, এটা আমি বলি, আমাদের ওখানে এমবেসিতে আমি যা দেখছি, দালালদের দৌরাত্ম এবং বড়লোক VIP দাতো মাতো যা আছে সব হচ্ছে দালালি, টাকা আছে যাদের, অশিক্ষিত মূর্খগুলো। তো ওখানে অশিক্ষিত লোকজন এবং যারা করাপ্ট তারাই হচ্ছে বড়লোক। বাইরে আরামের গাড়ি বাড়ি চালায়, ওখানে সেকেন্ড হোম আছে, অনেক প্রপার্টি আছে, যারা দেশ থেকে লুটপাট করে খানিয়ে বড়লোক হয়েছে। বাট যখন পুলিশ কাউকে ধরে তখন আমাদের দেশে খুব কম, এমবেসির খুব কম দেখা যায়, যে সত্যি কথা একদম দেখছি, আমি নিজে ছিলাম এমবেসির সঙ্গে, অনেক প্রোগ্রাম করছি। সাধারণ বাঙালির জন্য তেমন কোনো সাপোর্ট নাই এবং আমাদের দেশে মানুষকে ঠকায়। এটার জন্য এমবেসি বা আমাদের গভর্নমেন্ট অফিসিয়ালরা এটাতে খুব একটা বদার্ড না। একই কাহিনী যদি আপনি নেপাল, ইন্ডিয়ার দিকে দেখেন, ওদের কোনো একটা লোককে যদি ধরে মালয়েশিয়ার সাহসী করবে না ধরার জন্য, বিকজ ওদের জানে ওদের এমবেসি কত স্ট্রং, ওদের দেশে মানুষকে দেশ কতটা সাপোর্ট দেয় এবং উল্টাপাল্টা লোকজন ওখানে যেতে দেয় না। সো ওভারঅল একটা ডিফারেন্স আছে। আমরা ইন্ডিয়া নিয়ে যত গালাগালি করি, একটা বড় দেশ নিয়ে, আপনি ভালো জিনিসগুলো নেবেন। ওদের দেশের ট্রাফিক সিস্টেম দেখেন, আমাদের ট্রাফিক সিস্টেম দেখেন, ওদের দেশের প্রতি ভালোবাসা দেখেন, আমাদের ভালোবাসা দেখেন। সবসময় একটা জিনিস নিয়ে গর্ব করার আগে আপনার গর্ব করার জায়গাটা আসলে প্র্যাকটিক্যাল কিনা এটাও দেখতে হবে। তো আমি ইন্ডিয়াকে বেটার বলছি এটা না, অথবা পাকিস্তানকে বেটার বলছি এটা না। আমাদের অন্য দেশ থেকে ভালো জিনিসগুলো শিখতে হবে, খারাপ জিনিস বর্জন করতে হবে, এগুলি বলতে চাচ্ছি। তো আপনারা ওভারঅল মানে যেটা বলবো সেটা হচ্ছে যে, আমার মাঝে মাঝে মনে হয় খুব ফ্রাস্ট্রেটেড লাগে। আমি তো আর দেশ বদলাই দেবো, আমি খুব ছোট একটা মানে এন্টিটি বা একজন মানুষ, যেটা আমি আজকে কালকে ধুম মরে যাবো। তো মাঝে মাঝে খুব আক্রোশ হয় যে কোনোদিন যদি পাওয়ার পাইতাম, যদি কোনোদিন দেশ চালানোর একদিন হইলেও এই নায়ক সিনেমাটার মধ্যে যদি পাইতাম, খুব ভালো ভালো সিনেমা হয়তো ইন্ডিয়ার সময় যদি পাইতাম, মানে এই দেশের মধ্যে যারা যারা ধরেন অন্যায় করে, এক্সট্রিমিজম করে, অন্যায় করে, ক্রাইম করে, এদেরকে নির্মূল করে ফেলতাম, একবার উৎখাত করে ফেলতাম। মানে পাওয়ার হোক, মানে মাসল পাওয়ার দিয়ে হোক, যেমন ফিলিপিন্সে মোস্ট প্রবাবলি যদি আপনার ড্রাগ খায় অথবা বিজনেস করে তাদের কিন্তু মেরে ফেলা হয়, একদম স্পটের শর্ট ডেট, কোনো বিচার টিচার নাই, একদম শেষ। এইরকম যদি আমাদের দেশে হইতো, এই কক্সবাজারে এরকম ভয় লাগতো না মানুষের, আমাদের এরকম যে সিনহা মতো মানুষ, আমাদের এরকম মানে এরকম প্রেশাস লোকজন আমরা হাইতাম না, এরকম পুলিশের করাপশন দেখতে হইতো না। এগুলো এখনো আছে বিকজ আমরাই নিজেরাই খারাপ। এগুলো দেখলে মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেট লাগে। বাট ওভারঅল সবসময় বলবো যে ভালো খারাপ মিলাই একটা দেশ, এবং দেশের মানুষ হচ্ছে দেশ। আমরা যদি ভালো মানুষ হতে না পারি, আমার দেশও ভালো হবে না। সবসময় এই কথাগুলো বলি, ফ্রাস্ট্রেশনগুলো বের করার চেষ্টা করি। তো আপনারা পার্সোনালি আপনার জায়গা থেকে যদি একজনও মানে এগুলো দেখে মনে করে যে না, এটা আমার করা ঠিক না, হয়তো আমি একটু নিজেকে একটু আত্মশুদ্ধি দিকে যাই, এটাই একটা সার্থকতা আমার কাছে মনে হয়। তো আমি এই জন্য আপনার শেয়ার করি। তো সবসময় সবকিছু মনেও থাকে না, বাট যখন যেটা মনে আসে আপনাদের কথা বলি। সব ভালো থাকবেন, কথা হবে। এবং মানে পারফিউম গেম আপনারা এনজয় করেন, বাট যদি মনে হয় যে এই গেম আপনার জন্য মানে অশুভ বা টাকা নষ্টের একটা মেশিন, আপনার এই গ্রুপের মানে কোনো গ্রুপেই আপনার অ্যাক্টিভ থাকেন না, গ্রুপ থেকে বের হয়ে যান। কারণ গ্রুপে থাকলে জিনিসপত্র চোখে পড়বে, কেনার জন্য টেম্পটেশন হবে এবং আপনারা রিগ্রেট করবেন পরে। রিগ্রেট করার দরকার নেই। যারা আপনার রিগ্রেট করে না পারফিউম কিনে, তারাই পারফিউম গেম নর্মালি খেলে, এবং এটা মাস্ট হ্যাভ না, এটা লাক্সারি, রাইট? তো লাক্সারি সবার হইতে হবে এমন না। যেমন আমি একসময় চিন্তা করছি যে পারফিউম থেকে একসময় হয়তো আস্তে করে বের হয়ে যাবো সব সেল টেল করে, কারণ টায়ার্ড হয়ে গেছি আস্তে আস্তে। এখন কাজ করতে করতে যেরকম এফোর্ট দেয় সেই হিসাবে হয়তো মানে রিটার্ন সেরকম আসে না, ফাইন্যান্সিয়াল হোক বা ভিউ হোক, যেটাই হোক। বাট কাজ করে যাচ্ছি, দেখি এখন যদি অন্য কোনো লাইন পাই হয়তো কাজে যাবো। বাট যতদিন এনজয় করবেন, বিলিভ করবেন, হার্ড ওয়ার্ক করে যাবেন, এটাই হচ্ছে আমার সাজেশন। ভালো থাকেন, কথা হবে। আসসালামু আলাইকুম।